ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 4th সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 4th সেমিস্টার CC8 এই পেপারের ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তার আগেই আমি তোমাদের বলি, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তোমাদের কাছে সাজেশান নিয়ে ভিডিও তুলে ধরতে একটু দেরি হলো, তার জন্য দুঃখিত। তবে এইটুকু বলি তোমাদের, আগামী 2-3 দিনের মধ্যে সমস্ত পেপারের ওপর গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেগুলো নিয়ে ভিডিও করে অবশ্যই আপলোড করে দিব। তো চলো দেখা যাক CC8 এই পেপারের ওপর কী কী প্রশ্ন ফাইনালের ক্ষেত্রে হতে পারে। তোমরা জানো CC8 এই পেপারটি হচ্ছে রেনেসাঁস অ্যান্ড রিফরমেশন। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওতে এই পেপারের ওপর 2, 5 এবং 10 3 ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব ইতিহাস অনার্স CC8 এই পেপারের ওপর 2 নম্বরের কী কী প্রশ্ন ফাইনালের জন্য ইম্পর্টেন্স। সাজেশনে 2 নম্বরের প্রথম প্রশ্ন রেখেছি, নবজাগরণ বা রেনেসাঁস কাকে বলে? পাঠ প্রশ্ন, কোন গ্রন্থে রেনেসাঁস শব্দটি ব্যবহৃত হয়? 2 নম্বর প্রশ্ন হলো, সামন্ত ব্যবস্থার পতনের 2টি কারণ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হলো, রেনেসাঁসের সময়কালে ইংল্যান্ডের একজন মানবতাবাদী পণ্ডিতের নাম লেখো। পাঠ প্রশ্ন, তাঁর 2 জন শিষ্যের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, লিওনার্দো দা ভিঞ্চির ছবিগুলির মধ্যে বিখ্যাত 3টি ছবির নাম লেখো। পাঠ প্রশ্ন, এই ছবিগুলির বিষয়বস্তু কী? 5 নম্বর প্রশ্ন হলো, মার্টিন লুথার কে ছিলেন? পাঠ প্রশ্ন, তাঁর 95 থিসিস কী? 6 নম্বর প্রশ্ন হলো, রেনেসাঁসের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক কী? 7 নম্বর প্রশ্ন হলো, মেকিয়াভেলি কে ছিলেন? পাঠ প্রশ্ন, তাঁর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। 8 নম্বর প্রশ্ন হলো, মুদ্রণ বিপ্লবে কালির ব্যবহার কেমন ছিল? 9 নম্বর প্রশ্ন হলো, গ্যালিলিওর লেখা শ্রেষ্ঠ গ্রন্থ 2টি কী ছিল? 10 নম্বর প্রশ্ন হলো, ইরাসমাস কে ছিলেন? 11 নম্বর প্রশ্ন হলো, কোপারনিকাস কে ছিলেন? পাঠ প্রশ্ন, তিনি কী তত্ত্ব প্রচার করেন? 12 নম্বর প্রশ্ন হলো, মানবতাবাদ কি? 13 নম্বর প্রশ্ন হলো, টমাস মুর কে ছিলেন? পাঠ প্রশ্ন, তাঁর বিখ্যাত গ্রন্থটি কি? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 14 নম্বর প্রশ্ন হলো, ইতালিতেই প্রথম নবজাগরণের সূচনা হয়েছিল কেন? 15 নম্বর প্রশ্ন হলো, রিফরমেশন এর সংজ্ঞা দাও। 16 নম্বর প্রশ্ন হলো, নগর রাষ্ট্র কি ছিল? 17 নম্বর প্রশ্ন হলো, কাউন্টার রিফরমেশন কি ছিল? এই প্রশ্নটি তোমরা 5 নম্বরের মতো করে পড়ে যেও, কাউন্টার রিফরমেশন। 18 নম্বর প্রশ্ন হলো, নাগরিক মানবতাবাদ বলতে কি বোঝো? 19 নম্বর প্রশ্ন হলো, ক্যারাভেল কি? 20 নম্বর প্রশ্ন হলো, রেনেসাঁস প্রসূত মানবতাবাদের 2টি বৈশিষ্ট্য কি কি? 21 নম্বর প্রশ্ন হলো, প্রিন্স হেনরি দ্য নেভিগেটর কে ছিলেন? পাঠ প্রশ্ন এবং কেন? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখে নিব 22 নম্বরের প্রশ্ন। 22 নম্বরের প্রশ্ন হলো, কে প্রথম রেনেসাঁস কথাটি ব্যবহার করেন? 23 নম্বর প্রশ্ন হলো, ভৌগোলিক আবিষ্কারের 2টি উদ্দেশ্য লেখো। 24 নম্বর প্রশ্ন হলো, অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? এই প্রশ্নটিও 5 নম্বরের মতো করে তোমরা পড়ে যেও। 25 নম্বর প্রশ্ন হলো, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? 26 নম্বর প্রশ্ন হলো, কম্পাস কি? 27 নম্বর প্রশ্ন হলো, টর্ডিসিলাস এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 28 নম্বর প্রশ্ন হলো, ঝড়ের অন্তরীপের নাম উত্তমাশা অন্তরীপ হলো কি করে? 29 নম্বর প্রশ্ন হলো, বর্জিয়া পরিবার কি কারণে বিখ্যাত? 30 নম্বর প্রশ্ন হলো, রেনেসাঁসের যুগের চিকিৎসা শাস্ত্রের
ক্ষেত্রে কয়েকজন উল্লেখযোগ্য চিকিৎসাবিদের নাম লেখো। 31 নম্বর প্রশ্ন হলো ব্ল্যাক ডেথ কি? 32 নম্বর প্রশ্ন হলো কেলভিন বাত বলতে কি বোঝো? আমি CC8 এই পেপারের উপর 2 নম্বরের সাজেশন হিসেবে 32খানা প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো এবারের জন্য ইম্পর্টেন্স, তার প্রথম প্রশ্ন হলো ইউরোপের সামন্ত ব্যবস্থার পতনের কারণগুলি কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ। এই প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়ে যেও। এটা 5 এবং 10 দুটো ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্স প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো মানবতাবাদ কাকে বলে? পাঠ প্রশ্ন। রেনেসাঁসে মানবতাবাদ কতখানি প্রভাব বিস্তার করেছিল? 3 নম্বর প্রশ্ন হলো রেনেসাঁসের যুগে মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটির আবার অন্যভাবেও হয়, রেনেসাঁসকে মুদ্রণ বিপ্লব কতখানি প্রভাবিত করেছিল, এইভাবেও কিন্তু প্রশ্ন আসে। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন হলো ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে মার্টিন লুথার এর কতখানি ভূমিকা ছিল? মার্টিন লুথারও এবারে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্টিন লুথার আসবেই, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো ইতালিতে প্রথম নবজাগরণের কারণগুলি উল্লেখ করো। ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল? ইতালি, ফ্লোরেন্স। তো এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন হলো শিল্পকলার উপর মানবতাবাদের প্রভাব কতখানি পড়েছিল? শিল্পকলার মধ্যে তোমরা অবশ্যই দেখে যেও সাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য, এই 3টি পার্ট শিল্পকলার মধ্যেই পড়ে। মানবতাবাদের প্রভাব কতখানি 3টি ক্ষেত্রেই পড়েছিল। আলাদা আলাদা করেও কিন্তু 5-এ আসতে পারে, শুধু সাহিত্য আসতে পারে, শুধু স্থাপত্য আসতে পারে, আবার শুধু ভাস্কর্যও আসতে পারে, আবার গোটা একটা প্রশ্ন শিল্পকলার উপর মানবতাবাদের প্রভাব কতখানি ছিল এরকমও কিন্তু আসতে পারে। 7 নম্বর প্রশ্ন ইউরোপে ব্ল্যাক ডেথ ও মহামারীর আর্থসামাজিক ফল কি ছিল? 8-এর দাগে কতগুলো টিকা দিয়ে রেখেছি। তার প্রথম হলো পেত্রাক, দ্বিতীয় হচ্ছে কোপারনিকাসের বিপ্লব, তৃতীয় হচ্ছে কেলভিন বাত, চতুর্থ হচ্ছে জেকব বুখার্ট। এই প্রশ্নটি 2023-এ 5 নম্বরে এসছে, তাও আমি দিয়ে রেখেছি। অনেক সময় প্রশ্ন এমন কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো রিপিট হয়। জেকব বুখার্ট ভীষণ ইম্পর্টেন্ট। 5 নম্বর টিকা হচ্ছে ইরাসমাস, ইরাসমাসও ভীষণ ইম্পর্টেন্ট, তবে এই প্রশ্নটিও 2023-এ এসছে। 9 নম্বর প্রশ্ন হলো কি নিয়ে জুংলি ও লুথারের মতপার্থক্য হয়েছিল? 10 নম্বর প্রশ্ন হলো রিফরমেশনের ধর্মীয় কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হলো রেনেসাঁস বিজ্ঞানের স্বতন্ত্রতা কি? যুক্তি দেখাও। 12 নম্বর প্রশ্ন হলো জমি বেষ্টনী আন্দোলন ইংল্যান্ডের কৃষি ব্যবস্থায় কি ধরনের নতুনত্ব এনেছিল? 13 নম্বর প্রশ্ন হলো ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি, যেটি 1648 খ্রিস্টাব্দে হয়েছিল, কিভাবে জাতীয় সার্বভৌমত্বের নীতিকে প্রতিষ্ঠিত করেছিল? 14 নম্বর প্রশ্ন হলো গৌরবময় বিপ্লব কি গৌরবময় ছিল? এই 14টি দাগ আমি 5 নম্বরের সাজেশন হিসেবে দিয়ে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে যেও। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে 4টি প্রশ্ন। আবার অনেক সময় 5-এরগুলো 10-এও চলে আসে। এরপরে আমরা দেখে নিব 10 নম্বরের কী কী প্রশ্ন ফাইনালের জন্য ইম্পর্টেন্স। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে দিয়েছি আমি ইউরোপের আদি বা প্রাক আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ও প্রকৃতির সমালোচনামূলক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো রাষ্ট্র ও শাসক সম্বন্ধে মেকিয়াভেলির ধারণার ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো, অথবা দ্য প্রিন্স গ্রন্থের বিষয়বস্তু লেখো। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু এক হবে। মেকিয়াভেলি 2023-এ 5 নম্বরে এসেছিল, তবে এবারে 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন দিয়েছি ইংল্যান্ডের রিফরমেশনের স্বতন্ত্রতা সম্বন্ধে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দিয়েছি দেখাও কিভাবে বিজ্ঞানের অনুশীলন ইউরোপীয় রেনেসাঁসের সময় একটি ধর্মনিরপেক্ষ সংস্কৃতির জন্ম দিয়েছিল, অথবা
বিজ্ঞান বিপ্লব কি? এটা বিজ্ঞান বিপ্লব হবে, দুবার বিজ্ঞান হয়ে গেছে। বিজ্ঞান বিপ্লব কি? তার সঙ্গে পাঠ প্রশ্ন, বিজ্ঞান ও ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো, নব্য রাজতন্ত্র বলতে কি বোঝো? পাঠ প্রশ্ন, ইংল্যান্ডের শাসনতান্ত্রিক ব্যবস্থার বিকাশে টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। অথবা কোন ঘটনা টিউডর বিপ্লব নামে পরিচিত? পাঠ প্রশ্ন, অষ্টম হেনরি কেন মন্ত্রী ক্রমওয়েলের ওপর ক্রুদ্ধ হন? সাত নম্বর প্রশ্ন হলো, রূপান্তরকালীন বিতর্ক বলতে কি বোঝো? পাঠ প্রশ্ন, এই প্রসঙ্গে মরিস ডফ এবং পল জুংলির বক্তব্য ব্যাখ্যা করো। আমি 10 নম্বরে সাজেশন হিসেবে 7টি প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে পড়ে যেও। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তবে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ফাইনাল পরীক্ষাকে আর বেশি সময় নেই, আশা করি প্রত্যেকেই দায়িত্ব সহকারে পড়াশোনা করছো। প্রত্যেককে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।